বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু আজ। উদ্বোধন করবেন সিইসি। নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্র সংসদের বিধান। প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা। দ্রুত সংশোধনের আশ্বাস। শহীদ আসাদ দিবস আজ। 69 দেশের জন্য জীবন দিলেও অচেনা নতুন প্রজন্মের কাছে। সরকারিভাবে স্মৃতি সংরক্ষণের দাবি। এবং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে অভিষেক অনুষ্ঠান। ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তা। আসসালামু আলাইকুম। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। সপ্তমবারের মতো বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সকাল 10:30টায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। জানা গেছে, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলার কাজ। নিবন্ধন কার্যক্রম চলবে 11 এপ্রিল পর্যন্ত। সিইসি জানান, আগামী 6 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার লক্ষ্য। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে 65,000 লোকবল। এদিকে 2022 সালে নেওয়া 3 বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের বিধানই যোগ করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 20 বছর পরও শিক্ষার্থীরা অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় পাচ্ছেন না নিজেদের প্রতিনিধি। শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ যোগ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে প্রশাসন। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা উপমহাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারক প্রাচীন ব্রাহ্ম পাঠশালাটি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু অবাক করার বিষয় হল, 2005 সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়া প্রতিষ্ঠানটির আইনে নেই ছাত্র সংসদ নির্বাচনের বিধান। ফলে প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার আদায়ে গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, শিক্ষার্থীরা আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো সেই গণতন্ত্র চর্চার এবং সুষ্ঠু রাজনীতি চর্চার আতুরঘর। আমাদের প্রত্যেকের দাবি যে যশস্বী নির্বাচনটা হোক। বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য যশস্বীর আসলে কোনো বিকল্প নেই। এটা যত দ্রুত করা যায় ততই শিক্ষার্থীদের জন্য মঙ্গল, ছাত্র অধিকারের আদায়ের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় হবে। বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন চায় বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ যোগ করে নির্বাচনী রোডম্যাপ। লোকসভা নির্বাচন এখনো হয়নি, যার কারণে জগন্নাথের ছাত্রদের কনফ্লিক্ট অনেক বেশি। ছাত্রদের দাবি দেওয়া আদায়ের সঠিক কোনো ফর্ম নেই যারা কথা বলতে পারে বা কথা বলবে। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছি এবং আমরা চেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন একটা ইতিহাস সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের যে আইনে যশস্বীর কোনো আইন নাই আর কি, বা এই সম্পর্কিত কোনো আইন নাই, তখন এটার খসড়া করা হয় এবং সিন্ডিকেটেও এটা মোটামুটি অনুমোদন করা হয় একবার খসড়াটা, কিন্তু এরপর পরে এর কাজ বন্ধ করে দেওয়া হয়। তো আমরা অবিলম্বে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্তত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে অবশ্যই সেখানে ছাত্র সংসদ থাকা উচিত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও বাদ সেধেছে ছাত্রদল। সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চান না সংগঠনের আহ্বায়ক। আমাদেরকে বিভিন্ন সময় অত্যাচার, হামলা করেছে, আমাদের সাথে আমাদের ভাই বাদারকে যারা আক্রমণ করেছে তারা অনেকেই ক্যাম্পাসে এখন নিয়মিত আসে। তো ওদেরকে সংস্কার না করে একটা সুষ্ঠু সংস্কারের আগে আমরা নির্বাচনটা চাচ্ছি না। নীতিমালা প্রণয়ন কমিটির প্রধান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন জানান, ছাত্র সংসদ নির্বাচনের বিধান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটে অনুমোদন হয়েছে। যশস্বীর একটি নীতিমালা প্রস্তুত করার জন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই সেই নীতিমালাটি আমরা প্রস্তুত করেছি এবং খসড়া নীতিমালা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেওয়ার পরে গত 2 তারিখে যে সিন্ডিকেট হলো সেই সিন্ডিকেটে সেই নীতিমালাটি উত্থাপিত হয়েছে এবং তার আলোকে সেখানে প্রাথমিকভাবে সিন্ডিকেট থেকে সেটা
অনুমোদন দেওয়া হয়েছে। যোগসু নির্বাচনে প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব নেই বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। আইনে যোগসুর বিষয়টা নেই, সেহেতু আমরা এটা আমাদের যেসব কর্তৃপক্ষ আছে, যেমন ইউজিসি, মন্ত্রণালয়, আসাজের অফিস, এখানে এটা পাঠাবো এবং এটা গৃহীত হলে আমরা তার ভিত্তিতেই যোগসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করব। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মাহবুব হাসান ফ্রিপন, মোহনা সংবাদ, ঢাকা। হিমেল হাওয়ার সাথে সাথে রংপুরে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় চাদরে ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। পৌষের শীতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঘর থেকে বের হতে পারছে না অনেকে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এদিকে ঠান্ডাজনিত রোগের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এই সময়টাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, রংপুরে শীতের তীব্রতা কেমন, জনজীবনের প্রভাব কেমন পড়েছে আমাদেরকে জানাবেন। রংপুর বিভাগে যদি আপনাকে বলি তীব্র শীত আর ঘন কুয়াশায় এই অঞ্চলের মানুষ কিন্তু খুব একটা ভালো নেই। এই অঞ্চলে তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারতেছে না। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছে খেতে খামারে কোনোভাবেই তারা কাজ করতে পারতেছে না এবং শীতজনিত কারণে তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা কিন্তু ভর্তি হচ্ছে। আর সরকারের পাশাপাশি বেসরকারি যে ব্যক্তি উদ্যোগে কিন্তু অনেক জায়গায় কম্বল বিতরণ হচ্ছে, শুধু এই শীতার্থ মানুষদের শীত থেকে নিবারণ করার জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে এই জায়গায় কিন্তু এই যে প্রান্তিক যে জনপদ আছে রংপুর সদর উপজেলার এই বুড়ারঘাট এলাকায় কিন্তু সাধারণ মানুষকে কিন্তু সকাল থেকেই কিন্তু এই কম্বল বিতরণ করতে দেখা যাচ্ছে, যে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে কিন্তু এই কম্বল গুলো বিতরণ করতেছে। শুধু তাই নয়, রংপুরের যে জেলা প্রশাসক আছে তার সঙ্গেও আমার কথা হয়েছে, তিনিও কিন্তু এই কম্বল বিতরণ করছেন শুধু এই অঞ্চলের শীতার্থ মানুষদের শীত থেকে নিবারণের জন্য। এখানে যে ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ করতেছেন তার কাছে আমরা জানবো, যে একটু জানতে চাই কি উদ্দেশ্যে এই কম্বল বিতরণ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাখু ভাইয়ের নির্দেশে আমার নিজ উদ্যোগে আমার অত্র এলাকার গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি অত্র এলাকার বিদ্যমান মানুষদেরকে বলবো, আপনারা এই গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ান, এই গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াবেন এবং এই বাংলাদেশকে গরিব দুঃখী মানুষের যে একটা ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনি দেখলেন যে ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক এবং এনজিওর পাশাপাশি তারা কিন্তু এই কম্বল বিতরণ। শফিক, আপনাকে ধন্যবাদ। শহীদ আসাদ দিবস আজ। ৬৯-এর গণ অভ্যুত্থান আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রনেতা আসাদ। পরিবার ও সহযোদ্ধাদের অভিযোগ, দেশের জন্য জীবন দিয়েও নতুন প্রজন্মের কাছে অজানা এই নায়ক। সরকারিভাবে দিবসটি পালন ও তার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই পরিচিত। ৬৯-এর গণ অভ্যুত্থানে ২০ জানুয়ারি আইয়ুব খানের পতনের দাবিতে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। এরপর থেকেই জন্মস্থান নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে অযত্ন অবহেলায় পড়ে আছে তার সমাধি।
দেশের জন্য জীবন উৎসর্গ করা এই বীরকে ভালো করে চেনে না এই প্রজন্ম। তার নামে শিবপুর কলেজের নামকরণ হলেও কলেজের বেশিরভাগ শিক্ষার্থীর কাছে অজানা তিনি। তাই প্রকৃত সম্মান চান তার পরিবারের সদস্যরা। আজও পর্যন্ত এই শহীদ আসাদের সম্মান মূল্যায়ন কোনো সরকারি করে নাই। আমরা এই পর্যন্ত পারিবারিকভাবে আমরা বহুত দাবি দেওয়া উপস্থাপন করছি, বিভিন্ন মিডিয়াতে আমরা শহীদ আসাদ সম্বন্ধে আমরা পুরো অনেক বছর যাবতে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করছি যে শহীদ আসাদকে সম্মান দেওয়া হোক, শহীদ আসাদকে মূল্যায়ন করা হোক। আসাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে জানাতে দাবি জানান সহযোদ্ধা ও পরিবারের সদস্যরা। সুন্দর সুস্থ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, আজকে সমাজের উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত, সরকারের উচিত যে এই আদর্শগুলোকে সামনে নিয়ে আসা, এই প্রজন্মকে শিক্ষা দেওয়া। আমাদের এখনকার যে প্রজন্ম এরা এই শহীদ আসাদ সম্পর্কে বলতে চলেছে। স্মৃতিচারণে এখানে একটা জাদুঘর করা হোক, মিউজিয়াম করা হোক, যেন আমরা যারা আছি এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে 69-এর গণ অভ্যুত্থান কি এটা যেন জানতে পারে। আসলে আমার শহীদ দিবসটা যে আমাদের কলেজে কোনো সময় পালন করা হয় না, এই জন্য জানাও হয় না। আমাদের কলেজে এটা কোনোদিন পালন করা হয়নি, তাই আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে জানি না। তার ইতিহাস জানা উচিত বলে মনে করেন শিবপুর শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ। জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছে, শহীদ আসাদ সহ আরও যারা আছে, তাদের ইতিহাসকে পাঠ্যপুস্তকে বিভিন্ন পর্যায়ে অন্তর্ভুক্ত করার জন্য সরকারিভাবে শহীদ আসাদ দিবস পালন ও তার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রাসায়নিক সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কেঁচু সারের দিকে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কৃষকেরা। রাসায়নিক সারের ক্ষতিকারক দিক বিবেচনা করেই বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। এ ব্যাপারে সহায়তা করছে উপজেলা কৃষি অফিস। মোহাম্মদ নাসিম আলী প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিন দিন বাড়ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। অতিমাত্রায় বালাইনাশক, আগাছানাশক, কৃত্রিম রাসায়নিক সার জমিতে ব্যবহার করায় দিন দিন মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। এক্ষেত্রে ভূমিকা রাখবে কেঁচো সার। স্থানীয় কৃষক সুমন আলী নিজ বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানে চৌগাছা স্থাপন করে কেঁচো সার উৎপাদন করছেন। তার প্রতিটি চৌগাছায় 2 থেকে 2.5 হাজার কেঁচো রয়েছে। এখান থেকে 1.5 মাসের মাথায় প্রায় 3500 কেজি ভার্মি কম্পোস্ট সার তৈরি হয়। যে কোনো ধরনের ফসল উৎপাদনে কেঁচো সার প্রয়োগ করা যায়। রাসায়নিক সারের চেয়ে খরচও 3 থেকে 4 গুণ কম। ফসল ভালো হয় এবং আপনার রাসায়নিক সার না ব্যবহার কারণে কীটনাশক অন্যান্য রোগ বালাই কম। ভার্মি কম্পোস্ট সার তৈরি করছি, আমি নিজে ব্যবহার করব, আমরা অন্য কৃষককে দিব, ব্যবসা করব। উৎপাদন হওয়ার পরে অতিরিক্ত যে সারগুলা বেশি হয় বা হয়, এগুলা আমি বিক্রি করে অনেক লাভবান হই। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ধান, গম, পাট, সবজি সহ সব ধরনের ফসলের জন্য জৈব সার ভালো। বলেন, উঠান বৈঠক করা সহ কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। জৈব সারের ব্যবহার বাড়ানোর জন্য কৃষি বিভাগ বরাবরই কাজ করে আসছে। আমরা নিয়মিত গোমস্তাপুর উপজেলায় কাজ করছি এবং সেই সাথে কৃষককে পরামর্শ দিচ্ছি কিভাবে জমিতে জৈব সার ব্যবহার করে মাটির স্বাস্থ্য সুরক্ষা করা যায় এবং সেই সাথে রাসায়নিক সারের কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা যায়। কেঁচো সার উৎপাদনে কৃষি বিভাগ বড় অবদান রাখবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় দুপুর 12টায় ক্যাপিটল হিলে শপথ নেবেন তিনি। তার অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াশিংটন জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অভিষেকের পর পেনসিলভানিয়া এভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত মার্চিং ব্যান্ড নিয়ে শোভাযাত্রা করবেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। 6 নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক জয় পান ডোনাল্ড ট্রাম্প। আজ স্থানীয় সময় দুপুর 12টায় শপথ নেবেন তিনি। এরপর সেখানেই প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেবেন। তার এ ভাষণের প্রতিপাদ্য হবে ঐক্য ও শক্তি। ইতোমধ্যেই শপথ নিতে ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিকে। স্থাপন করা হয়েছে কালো রঙের 30 মাইল দীর্ঘ ও উঁচু অস্থায়ী বেড়া। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে 25,000 সদস্য।
ওয়াশিংটনের উপকণ্ঠে হোয়াইট হাউস থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত প্রায় 2 মাইল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। প্রবেশপথগুলো কংক্রিটের বাঁধ, আবর্জনা ট্রাক ও অন্যান্য ভারী জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। 40 বছরের মধ্যে প্রথমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটাল ভবনের ভেতরে। অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে ইনডোরে আয়োজন করা হবে অভিষেক অনুষ্ঠান। ট্রাম্পের সমর্থকরা অভিষেক অনুষ্ঠান দেখতে পারবেন ক্যাপিটাল ওয়ান এরেনার ভেতর বড় পর্দায়। অভিষেকের পর পেনসিলভেনিয়ার অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত মার্চিং ব্যান্ড নিয়ে হবে শোভাযাত্রা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছি একটা বিরতি, ফিরছে যখন আরও থাকছে। বিপিএলে আজ চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে খেলা। আসরে এর আগে নিজেদের মাঠে পরস্পরের দেখায় ঢাকাকে 3 উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় সিলেট। সব মিলিয়ে এ পর্যন্ত 7 বার মাঠে নেমে সিলেট জয় পেয়েছে 2 বার, যেখানে 8 বার খেলতে নেমে মাত্র 1 বার জিতেছে ঢাকা। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় স্বাগতিক চিটাগাং কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এর আগে ঢাকা পর্বে রাজশাহীকে 105 রানের হারানোর অভিজ্ঞতা রয়েছে চিটাগাং কিংসের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু আজ। উদ্বোধন করবেন সিইসি। নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেই ছাত্র সংসদের বিধান, প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা, দ্রুত সংশোধনের আশ্বাস। শহীদ আসাদ দিবস আজ। 69 দেশের জন্য জীবন দিলেও অচেনা নতুন প্রজন্মের কাছে সরকারিভাবে স্মৃতি সংরক্ষণের দাবি। এবং যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলে অভিষেক অনুষ্ঠান, ওয়াশিংটন ডিসিতে কড়া নিরাপত্তা। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।